লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ভূগোলের প্রথম স্কুলটা, অর্থাৎ তোমাদের দ্বিতীয় সাবমিটিভের প্রথম স্কুলটা আমরা করব। দেখো, প্রথম স্কুলটার নাম হচ্ছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ। তো দেখো, এই স্কুলে প্রশ্নপত্রগুলো সলভ করবো। প্রথম প্রশ্ন বলছে, তোমার শহর কলকাতা এটা কোথাকার অন্তর্ভুক্ত? না পলি সমভূমি অন্তর্ভুক্ত। এটা কীরকম সমভূমি অন্তর্ভুক্ত? না পলি সমভূমি অন্তর্ভুক্ত। যোগ জলপ্রপাত সৃষ্টি কোথায় হয়েছে? না পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে হয় কি? বেলে পাথর, অর্থাৎ পাললিক শিলা। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। বৃহত্তম মালভূমি তিব্বত। পরের প্রশ্ন, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকার সৃষ্ট নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। আফ্রিকার বৃষ্টিবহুল এলাকার কঙ্গো নদী। নীল নদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তার নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু। তারপর দেখো, দুইয়ের দিকে ড্যাশ পূরণগুলো দিয়েছে। প্রথমটা, ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, আইসল্যান্ড ড্যাশ সমভূমিতে দেখা যায়? লাভা সমভূমিতে দেখা যায়। আইসল্যান্ড লাভা সমভূমিতে দেখা যায়। পরের প্রশ্ন, আফ্রিকার ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়? নাইজার নদীকে তেলের নদী বলা হয়। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট তৈবকল। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৈবকল। ভারতের অবস্থিত স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা পর্বত। ভারতের অবস্থিত স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা পর্বত। মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে বলা হয় রেগোলিথ। রেগোলিথ বলা হয় কি? মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা। সাহারা মরুভূমি দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কী বলা হয়? সাইমুম। এরপরে দেখো, চারের দাগে তিনটে টিকা দিয়েছে, কী কিনা? জলবিভাজিকা, হামাদা ও আগ্নেয়শিলা, এবং চারে কি? গস্ত উপত্যকা। চারটে টিকা দিয়েছে। তো প্রথমে দেখো, টিকাগুলো কীভাবে কাকে বলে লিখলেও হবে, এবং উদাহরণ বৈশিষ্ট্য কিছু দিলে ভালো। প্রথমে জলবিভাজিকা দিয়েছে। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি বা তার থেকে বেশি নদী অববাহিকা, নদীগোষ্ঠী বা উঁচু ভূমি দ্বারা পৃথক থাকে, সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। এর বৈশিষ্ট্য দিয়েছে, উদাহরণ দিয়েছে, তোমরা এখান থেকে দেখে লিখে নাও। আমি আর বলছি না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। পরের প্রশ্ন, দুয়েরটা বলেছিল হামাদা কি? হামাদা দেখো, না বায়ু প্রবাহের ফলে বালি উড়িয়ে গিয়ে সাহারা যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তার নামই হচ্ছে হামাদা। তো এই সম্বন্ধে লেখা আছে, এখানে দেখা যাও। এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না। বায়ু প্রবাহের ফলে বালি উড়ে যায়, উড়ে গিয়ে শিলাময় ভূমি তৈরি হয়েছে। এর পরের প্রশ্ন ছিল আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি? 3 নম্বর ছিল। আগ্নেয় শিলা জানো যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলা। একে কী বলা হয়? প্রাথমিক শিলাও বলা হয়। না ভূগর্ভের ম্যাগমা গলিত অবস্থায় লাভা হয়ে সঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয়। তো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নাও। উদাহরণ দিয়েছে দেখো, ব্যাসল্ট গ্রানাইট। এইভাবে তোমরা লিখলে ফুল নাম্বার পাবে। চারের প্রশ্ন ছিল গ্রস্ত উপত্যকা। দুই সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী নিচে বসে গিয়ে যে অনুভূমি ভূমি সৃষ্টি হয় গ্রস্ত উপত্যকা। দেখো, যে মাঝখানে একটা ভূমি আছে, তার দু সাইডে বসে গেছে ভূমিটা, এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। দেখো, এটা উত্থিত, এটা গ্রস্ত। নিচে দু সাইডে ঠিক আছে, নিচে বসে গেছে। এটা সৃষ্টির কারণ দেখো ভূ আলোড়নে হয়। সৃষ্টির কারণটাও আমি দিয়েছি, উদাহরণ দিয়েছি, তোমরা 2 নম্বরে ছোটো করে লিখলেও হবে। ঠিক আছে, দুটো উদাহরণ দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। পরে দেখো, 5-এর দাগের বলেছে দুটো অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এবং গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। প্রথমে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদের সম্বন্ধে জানবো। তো প্রথমে কাকে বলে দেখো লিখেছে, না মধ্যগতিতে অনেক সময় নদীর বাঁকের মাঝে যে মূল বাঁক থেকে নদী বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের বা গরুর খুরের মতো যে আকার ধারণ করে, তাকে সেই হ্রদগুলোকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এর গঠন সম্পর্কে দিয়েছে এবং উদাহরণও এখানে দেওয়া আছে। দেখো, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো ভূমিরূপটা ঘোড়ার খুরের ন্যায় আকৃতি সৃষ্টি করেছে। তো এখান থেকে তোমরা ভিডিওটা আস্তে আস্তে বন্ধ করে করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি বলেছিল, না গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। দেখো, গিরিখাদ ক্যানিয়নের মধ্যে পার্থক্য দেখো, এখানে আমি 4টে পার্থক্য দিয়েছি। এখানে বিষয়ে দেওয়া আছে উৎপত্তি, আকৃতি, ক্ষয় কাজ এবং উদাহরণ। তো এখান থেকে তোমরা যে কোনো 3টে লিখলেই হবে। 2 নম্বরে 3টে, 3 নম্বরে 4টে, একটা এক্সট্রা লিখে রাখা ভালো। তো এখান থেকে তোমরা গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্যটা অবশ্যই লিখে নাও, ছোটো ছোটো করে দেওয়া আছে। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? দেখো, আমরা কী কারণে নদী পরিকল্পনা করব? কারণ জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য, নদীর জলকে স্রোতকে কাজে লাগিয়ে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, এবং পরিবহন ব্যবস্থাটা ঠিক করার জন্য, নৌপথে পরিবহন ব্যবস্থা, পর্যটন কেন্দ্র ঠিক করার জন্য, মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ। তো এতগুলোর জন্য বহুমুখী নদী পরিকল্পনা। দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু উঁচু ক্লাসে আছে, 11-12-এ আছে, তোমাদেরও দিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে তোমরা 2-3টে পয়েন্ট অবশ্যই মুখস্থ করে রাখবে। এখানে আমি 8টা পয়েন্ট দিয়ে দিয়েছি।
পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ ও নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্বন্ধে আলোচনা করো। তো দেখো, প্রথমে আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, তোমরা আফ্রিকা মহাদেশ যখন পড়ো সেখানে দেখতে পাবে যে সেখানে ভূমধ্যসাগরের জলবায়ু বিরাজ করে। এই জলবায়ু অবস্থানটা প্রথমে লিখবে, কোথায় কোন কোন দেশের মধ্যে অবস্থিত, এবং এর বৈশিষ্ট্য দুটো লিখবে, এবং উদাহরণ যে কোন কোন উদ্ভিদ এই জলবায়ুতে হয়, যেমন কর্ক, ওক, বীচ, উইলো, আখরোট, ডুমুর, এছাড়াও জারা, জলপাই, বিভিন্ন টক জাতীয় ফলের গাছ এখানে হয়। এবং পরেরটা ছিল আফ্রিকার মধ্যে নাতিশীতোষ্ণ তৃণভূমি। না, এখানে প্রথমে কী দিতে হবে বললাম, যে অবস্থানটা দিতে হবে, যে এই জলবায়ু কোন কোন দেশের মধ্যে বা কোন কোন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। বৈশিষ্ট্য, এখানে ঘাসগুলি ছোট, খসখসে এবং নরম প্রকৃতির, এবং তৃণভূমিটি মেষ চারণের ক্ষেত্রে রূপে ব্যবহৃত হয়। উদ্ভিদ, দেখো এই ছিল উদ্ভিদের মধ্যে এসপার্টো, আলফা আলফা ঘাস এবং পপুলার, উইলো প্রভৃতি। 6 দাগে দেখো একের প্রশ্নটা বলেছে, তাহলে এখানে দেখে নাও 5 দাগেরগুলো। 6 দাগের একের প্রশ্ন হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। মনে রাখবে যে মানব জীবনে পর্বতের প্রভাব কিন্তু অনেক রকম। পর্বত আমাদের কী কী হিসাবে সাহায্য করে, জলবায়ুর উপর নির্ভর করে, কারণ পর্বত কি না সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে রাখে, ঠিক আছে। এবং নদীর উৎস, জানো পর্বত থেকেই বা উঁচু জায়গা থেকে নদীর উৎস, সেখানে পর্বত থাকলে তো বেশি নদীর উৎস হবেই। এবং বনজ সম্পদের প্রাচুর্য, পর্বতের মধ্যে অনেক বনজঙ্গল থাকে এবং তার থেকে অনেক রকম বনজ সম্পদ পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র, পর্বতের নিচে পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ করা হয়, শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান, বহিঃশত্রু আক্রমণ, পর্বত যদি থাকে শত্রুরা সহজে আক্রমণ করতে পারে না, কারণ পর্বতের চূড়া বেয়ে আসতে পারে না। তো এখানে আমি দেখো 8টা পয়েন্ট দিয়েছি মানব জীবনে পর্বতের প্রভাব। তোমরা এখান থেকে দেখে যে কোনো 3টে পয়েন্ট পরীক্ষায় লিখলেই 3 নাম্বার পেয়ে যাবে, যদি 5 নাম্বার থাকে 5টা পয়েন্ট, আর 3 নাম্বার থাকলে 3টে পয়েন্ট। নীলনদ অববাহিকায় ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো এখানে নীলনদের যে ভূমির প্রকৃতি অনুযায়ী নীলনদকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, সেই 5টি ভাগ সম্বন্ধে আমি আলোচনা করেছি। তোমরা এত লিখতে হবে না, 5টি ভাগের সম্বন্ধে লিখবে এবং এর দুটো যে কোনো ভাগ আলোচনা করবে। এতগুলো ভাগ লিখতে হবে না, 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ আলোচনা করলে হবে। এখানে ম্যাপের সাহায্যেও বোঝানো হয়েছে। তো তোমরা এখান থেকে অ্যান্সার শিটগুলো নিয়ে নেবে, যে কোনো 3টে ভাগের সম্বন্ধে, যে 1, 2, 3, 4 করা আছে, তো 5টা দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 3টে ভাগ সম্বন্ধে লিখলেই তোমরা ফুল টু ফুল নাম্বার পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে 2 নম্বর স্কুলটা নিয়ে পরের ক্লাসে। তো সকলকে ধন্যবাদ, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুলে। সবাই ভালো থাকবে।